আচ্ছা ভাবুন তো, একটা পরিবারকে একসাথে ধরে রাখতে যেমন কিছু নিয়মকানুন লাগে, ঠিক সেভাবেই একটা বিশাল দেশকে ঠিকঠাক মতো চালাতেও কিন্তু দরকার হয় আইনের শাসন বা রুল অফ লয়ের। আর এই আইনের সবচেয়ে বড় বই, মানে মূল ভিত্তিটাই হল দেশের সংবিধান। তো চলুন আজ আমরা সেই গল্পটাই দেখব, কিভাবে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র তার এই প্রধান নিয়ম পুস্তকটা তৈরি করেছিল। এটা একটা ঐতিহাসিক সফরের গল্প। প্রশ্নটা কিন্তু একদম সহজ নয়, তাই না? যেখানে এত বৈচিত্র্য, এত ভাষা, এত ধর্ম, আর তার উপর শত শত বছরের পরাধীনতার ইতিহাস, সেই দেশটা কিভাবে তার ভবিষ্যতের জন্য একটা মাত্র নিয়মকানুন বানাবে? এই বিরাট চ্যালেঞ্জটা ভারত কিভাবে পার করেছিল, সেটাই আজ আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব। আলোচনাটা শুরু করার আগে আসুন মূল ধারণাটা একটু পরিষ্কার করে নিই। সেটা হলো আইনের শাসন। এর মানে কি? খুব সহজ ভাষায় বললে, আইনই সবার ওপরে। দেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রতিষ্ঠান, সে যত শক্তিশালী হোক না কেন, সবাই আইনের নিচে, আর আইনের কাছে জবাবদিহি করতে বাধ্য। এটাই হলো একটা সভ্য আর গণতান্ত্রিক সমাজের একদম মূল ভিত্তি, যার উপরেই কিন্তু পুরো সংবিধানের কাঠামোটা দাঁড়িয়ে আছে। এই পুরো যাত্রাটাকে আমরা মোট ৬টা ধাপে বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা জানব সংবিধানের দরকারটা পড়ল কেন। তারপর দেখব গণপরিষদের জন্ম কিভাবে হলো, ভারতের জন্য তাদের লক্ষ্য কী ছিল, কিভাবে এই বিশাল সংবিধানটা তৈরি হলো, আর সবশেষে এর গ্রহণ এবং কার্যকর হওয়ার প্রক্রিয়া আর তার দীর্ঘস্থায়ী প্রভাব নিয়েও কথা বলব। তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। কেন একটা সংবিধান দরকার হলো? দেখুন, ভারত নিজের নিয়ম লেখার সুযোগ পাওয়ার আগে প্রায় ২০০ বছর ধরে অন্যদের তৈরি করা নিয়মে চলেছে। তাই এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা বোঝাটা খুবই জরুরি। ব্রিটিশ আমলে যে আইনগুলো পাশ হয়েছিল সেগুলো আসলে ছিল খুব ধীর গতির কিছু প্রশাসনিক সংস্কার। কিন্তু একটা জিনিস খেয়াল করার মতো, এই সব কিছুর আসল উদ্দেশ্য ছিল ব্রিটিশদের নিজেদের শাসনকে আরও পোক্ত করা। হ্যাঁ, এগুলোর মাধ্যমে কিছু ভারতীয়কে প্রশাসনিক দায়িত্বে আনা হয়েছিল ঠিকই, কিন্তু নিজেদের ভাগ্য নিজেরা ঠিক করার মতো আসল রাজনৈতিক ক্ষমতা সেটা কিন্তু কখনোই দেওয়া হয়নি। এবার আসি দ্বিতীয় পর্বে, গণপরিষদের জন্ম, নিজেদের ভাগ্য নিজেরা লেখার অধিকার। এই একটা দাবি নিয়েই ভারতীয়রা দশকের পর দশক ধরে সংগ্রাম করেছে একটা নিজস্ব গণপরিষদের জন্য। চলুন সেই দীর্ঘ যাত্রার গল্পটাই একটু শোনা যাক। তো এই দাবির শুরুটা কিভাবে হলো? এর প্রথম ঝলকটা দেখা যায় ১৯৩৪ সালে এমএন রয়ের একটা প্রস্তাবে। ঠিক তার পরের বছরই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটাকে তাদের অফিসিয়াল দাবি হিসেবে ঘোষণা করে। এরপর ১৯৩৮ সালে নেহরু একটা যুগান্তকারী কথা বললেন। তিনি বললেন, এই পরিষদ গঠন করতে হবে প্রাপ্তবয়স্কদের ভোটের ভিত্তিতে। ভাবুন, সেই সময় দাঁড়িয়ে এটা কতটা বৈপ্লবিক একটা ধারণা ছিল। ব্রিটিশরা অবশ্য থেমে থাকেনি। ১৯৪০ সালে তারা নিয়ে এলো অগস্ট অফার, এরপর ৪২-এ ক্রিপস মিশন। কিন্তু এই দুটো প্রস্তাবই ভারতীয়দের যা চাওয়া ছিল তার ধারে কাছেও যায়নি। তাই স্বাভাবিকভাবেই দুটোই বাতিল হয়ে যায়। অবশেষে অনেক লম্বা অপেক্ষার পর ১৯৪৬ সালে ক্যাবিনেট মিশন প্ল্যান এলো, আর সেখানেই মিলল আসল পথের দিশা। এই ক্যাবিনেট মিশন প্ল্যানটাই ছিল সেই ঐতিহাসিক মুহূর্ত যা শেষ পর্যন্ত ভারতীয়দের একটা নিজস্ব গণপরিষদ তৈরির রাস্তা খুলে দেয়। মানে এটা একটা সত্যিকারের কাঠামো দিয়েছিল, যার উপর ভিত্তি করে পরিষদটা তৈরি হতে পেরেছিল, আর ভারতের সংবিধান লেখার স্বপ্নটা সত্যি হতে শুরু করে। একদম শুরুতে গণপরিষদের মোট সদস্য সংখ্যা ঠিক করা হয়েছিল ৩৮৯। এই সংখ্যাটা শুধু একটা নম্বর নয়, এটা ছিল অখণ্ড ভারতের সব অংশের, মানে ব্রিটিশ শাসিত প্রদেশ আর দেশীয় রাজ্যগুলো সবার সম্মিলিত প্রতিনিধিত্বের একটা প্রতীক। এই ৩৮৯ জন সদস্যের মধ্যে ২৯৬টা আসন ছিল ব্রিটিশ ভারতের প্রদেশগুলোর জন্য, মানে যেগুলো সরাসরি ব্রিটিশ শাসনের অধীনে ছিল। আর বাকি ৯৩টা আসন দেয়া হয়েছিল দেশীয় রাজ্যগুলোকে, যাদের শাসকরা ব্রিটিশদের অধীনে থাকলেও নিজেদের এলাকায় স্বাধীনভাবে শাসন চালাতেন। কিন্তু ১৯৪৭ সালের মাউন্টব্যাটেন প্ল্যান আর দেশভাগের পর গণপরিষদের গঠনে একটা বিরাট পরিবর্তন আসে। মুসলিম লীগের সদস্যরা পাকিস্তানের গণপরিষদে চলে যাওয়ায় ভারতের গণপরিষদের সদস্য সংখ্যা ৩৮৯ থেকে সোজা কমে গিয়ে দাঁড়ায় ২৯৯-এ। এই সংখ্যাগুলো কিন্তু দেশের ভাগ হয়ে যাওয়ার একটা খুব কষ্টদায়ক কিন্তু স্পষ্ট ছবি তুলে ধরে। চলুন এবার তৃতীয় পর্বে যাওয়া যাক, ভারতের জন্য একটি রূপকল্প। দাবি আর সংগ্রামের অধ্যায় শেষ, এবার নবগঠিত গণপরিষদ কিভাবে তাদের সেই ঐতিহাসিক দায়িত্ব পালন করা শুরু করল সেটাই আমরা এখন দেখব। গণপরিষদের প্রথম বৈঠকটা বসেছিল ৯ ডিসেম্বর ১৯৪৬ সালে।
ফরাসি প্রথা মেনে সভার সবচেয়ে প্রবীণ সদস্য ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়। এর ঠিক কয়েকদিন পরেই ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি নির্বাচিত হন, আর তার সাথে এইচ.সি. মুখার্জি এবং ভি.টি. কৃষ্ণমাচারী সহসভাপতি হিসেবে নির্বাচিত হন। এইভাবেই একটা বিশাল কাজের সুশৃঙ্খল শুরু হয়েছিল। এরপর ১৩ই ডিসেম্বর জওয়াহরলাল নেহরু একটি ঐতিহাসিক প্রস্তাব পেশ করেন, যেটাকে অবজেক্টিভস রেজলিউশন বা উদ্দেশ্যমূলক প্রস্তাব বলা হয়। এটা ছিল বলতে গেলে সংবিধানের আত্মা। এর প্রথম লাইনটাই ছিল ভারতের ভবিষ্যতের জন্য এক শক্তিশালী ঘোষণা। ভারতকে একটি স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা এবং তার ভবিষ্যৎ শাসনের জন্য একটি সংবিধান রচনা করা। এই প্রস্তাবেই ভারতের সংবিধানের মূল দর্শনটা ঠিক করে দেওয়া হয়েছিল। এতে বলা হয় ভারত হবে একটা সার্বভৌম প্রজাতন্ত্র এবং রাজ্যগুলোর একটা ইউনিয়ন। আরও বলা হয় সব ক্ষমতার উৎস হবে দেশের মানুষ, কোনো রাজা বা বিদেশি শক্তি নয়। সব নাগরিকের জন্য সামাজিক, অর্থনৈতিক আর রাজনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করার কথা বলা হয়। তার সাথে সংখ্যালঘু, অনগ্রসর এবং আদিবাসী এলাকাগুলোর সুরক্ষার প্রতিশ্রুতিও দেওয়া হয়। আর সবশেষে বিশ্বশান্তি আর মানব কল্যাণে অবদান রাখার অঙ্গীকার করা হয়। এই প্রস্তাবটাই ছিল সংবিধান তৈরির পথে একটা পথপ্রদর্শক বা গাইডিং লাইটের মতো। এবার চতুর্থ পর্ব, এই বিশাল দলিলটার খসড়া তৈরি। সংবিধান লেখার এই বিরাট কাজটা সহজ করার জন্য গণপরিষদ নিজেদেরকে অনেকগুলো ছোট ছোট বিশেষ কমিটিতে ভাগ করে নেয়। এতে করে প্রত্যেকটা বিষয়ের গভীরে গিয়ে কাজ করা সম্ভব হয়েছিল। আর এই প্রধান কমিটিগুলোর নেতৃত্বে কারা ছিলেন? স্বাধীনতা সংগ্রামের মূল কারিগররাই। যেমন জওয়াহরলাল নেহরু ইউনিয়ন পাওয়ার্স কমিটির মতো গুরুত্বপূর্ণ কমিটির মাথায় ছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেল প্রাদেশিক সংবিধান কমিটির দায়িত্বে ছিলেন, আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্টিয়ারিং কমিটির মতো কমিটির সভাপতিত্ব করেন। এভাবেই স্বাধীনতা সংগ্রামীরা হয়ে উঠেছিলেন রাষ্ট্রনির্মাতা। তবে এতগুলো কমিটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি, আর এর চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, যাকে ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি বলা হয়। বিভিন্ন কমিটির সব সুপারিশগুলোকে এক জায়গায় করে সংবিধানের চূড়ান্ত আইনি রূপ দেওয়ার অনেক দায়িত্বটা ছিল এই কমিটির ওপরেই। আর একটা অসাধারণ ব্যাপার হল, সংবিধান নির্মাতারা কিন্তু একদম শূন্য থেকে শুরু করেননি। তারা প্রায় ৬০টা দেশের সংবিধান খুঁটিয়ে পড়েছেন এবং ভারতের নিজস্ব সামাজিক ও রাজনৈতিক প্রয়োজন অনুযায়ী বিশ্বের সেরা বৈশিষ্ট্যগুলোকে নিয়েছেন এবং সেগুলোকে নিজেদের মতো করে গড়ে তুলেছেন। এটা কিন্তু কোনোভাবেই নকল করা ছিল না, ছিল একটা সৃজনশীল অভিযোজন। যেমন ধরুন, সংসদীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে, মৌলিক অধিকারের ধারণাটা এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, আর নির্দেশমূলক নীতি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। এবার আসি পঞ্চম পর্বে, যেটা এই গল্পের ক্লাইম্যাক্স, একটি জাতির জন্ম। এখানে আমরা দেখব কিভাবে সংবিধান শেষ পর্যন্ত গৃহীত হল এবং কার্যকর হল, যার মধ্যে দিয়েই আধুনিক ভারতের পথ চলা শুরু হয়েছিল। এই পুরো প্রক্রিয়ায় দুটো তারিখ খুব গুরুত্বপূর্ণ। একটা হলো ২৬শে নভেম্বর ১৯৪৯, যেদিন গণপরিষদ সংবিধানটাকে গ্রহণ করে আর দেশের মানুষ নিজেদেরকে এই সংবিধানটা অর্পণ করে, আর দ্বিতীয়টা হল ২৬শে জানুয়ারি ১৯৫০, যেদিন সংবিধানটা পুরোপুরিভাবে কার্যকর হয় এবং ভারত একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। এখানে একটা প্রশ্ন কিন্তু আসেই, সংবিধান গ্রহণ আর কার্যকর করার মধ্যে এই ২ মাসের ব্যবধান কেন ছিল? এর কি কোনো বিশেষ কারণ আছে? হ্যাঁ, এর পিছনে একটা গভীর ঐতিহাসিক কারণ আছে। ১৯৩০ সালের ২৬শে জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার দাবি ঘোষণা করেছিল। সেই ঐতিহাসিক দিনটাকে সম্মান জানাতে আর চিরস্মরণীয় করে রাখতেই সংবিধান কার্যকর করার জন্য ২৬শে জানুয়ারি তারিখটা বেছে নেওয়া হয়েছিল। এবার আমাদের আলোচনার একদম শেষ পর্ব, সংবিধানের স্থায়ী উত্তরাধিকার। যে দলিলটা তৈরি হলো তার মূল দর্শনটা কী ছিল আর এর দীর্ঘস্থায়ী প্রভাবটাই বা কী, চলুন সেটাই এবার বিশ্লেষণ করি। গণপরিষদের কাজ নিয়ে যেমন অনেক প্রশংসা আছে, তেমনি কিছু সমালোচনাও কিন্তু রয়েছে। যেমন বলা হয় যে এর সদস্যরা তো সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হননি, তাই এটাকে কি পুরোপুরি প্রতিনিধিত্বমূলক বলা যায়? আবার যেহেতু এটা ব্রিটিশদের একটা পরিকল্পনার অধীনে তৈরি হয়েছিল, তাই এর সার্বভৌমত্ব নিয়েও কেউ কেউ প্রশ্ন তোলেন। সংবিধানটা তৈরি করতে ২ বছর ১১ মাস ১৮ দিন লেগেছিল, তাই অনেকে এটাকে খুব সময়সাপেক্ষ বলেও মনে করেন। এছাড়াও পরিষদে আইনজীবী আর রাজনীতিবিদদের সংখ্যা বেশি ছিল এবং এটি মূলত হিন্দুদের দ্বারাই নিয়ন্ত্রিত ছিল, এমন সমালোচনাও করা হয়। এত সব সমালোচনার পরেও ভারতীয় সংবিধানের যে মূল কাঠামো, সেটা এক কথায় অসাধারণ। এটা যুক্তরাষ্ট্রীয়
কিন্তু এর মধ্যে একটা এককেন্দ্রিক ঝোঁকও আছে, যেখানে জাতীয় স্বার্থে কেন্দ্রের হাতে বেশি ক্ষমতা থাকে। এটা একটা সংসদীয় ব্যবস্থা, মানে সরকার আইনসভার কাছে দায়বদ্ধ। এটা একই সাথে কঠোর এবং নমনীয়। কিছু অংশ খুব সহজে বদলানো যায়, আবার কিছু অংশ বদলানো প্রায় অসম্ভব। আর সবথেকে বড় কথা, এটা নাগরিকদের মৌলিক অধিকার আর কর্তব্যের মধ্যে একটা দারুণ ভারসাম্য তৈরি করে। তাহলে শেষ প্রশ্নটা হলো, দশকের পর দশক ধরে বিভাজন আর ২০০ বছরের বিদেশি শাসনের পর একটা মাত্র দলিল কি সত্যি সত্যি কোটি কোটি মানুষকে এক করতে পারে আর একটা নতুন গণতান্ত্রিক পরিচয় তৈরি করতে পারে? ভারতীয় সংবিধান সেই অসম্ভবকে সম্ভব করার এক জীবন্ত দলিল, যা আজও দেশের পথ দেখাচ্ছে এবং ভবিষ্যতেও দেখাবে।